নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল বিদ্বজ্জনকে মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মানালি চক্রবর্তী। আজকের অধিবেশনের বিষয়বস্তু হলো প্রসঙ্গ মেঘদূত কালিদাস ও রবীন্দ্রনাথ প্রভাব ও সামঞ্জস্য। এই বিষয়ের বক্তা হলেন ডক্টর অজিতা মুখার্জি। তিনি সেট সুরজমল জালান কলেজের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। এছাড়াও তিনি দীর্ঘদিন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। ওনার লেখা বইয়ের সংখ্যাও খুব একটা কম নয়, যেমন রবীন্দ্র কাব্যে বৈষ্ণব চেতনার প্রেম ও তার নান্দনিকতা, নিষ্কাম কর্মা ইন দ্য ফিলোসফি অফ স্বামী বিবেকানন্দা, কাব্য রাসা অ্যান্ড ভক্তি রাসা আ ক্রিটিক্যাল অ্যানালাইসিস ইত্যাদি। অবসর গ্রহণের পরেও তিনি নানান গঠনমূলক কাজ চালিয়ে যাচ্ছেন। এইরকম একজন কর্মব্যস্ত ও গুণী মানুষকে আমাদের মধ্যে পেয়ে আমরা অর্থাৎ মোদক ট্রেনার একাডেমির প্রত্যেক সদস্য খুবই আপ্লুত। আর দেরি না করে আমি ম্যাডামকে অনুরোধ করব আজকের বক্তব্য শুরু করার জন্য। আচ্ছা, আমি প্রথমেই নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি মোদক ট্রেনার একাডেমির প্রেসিডেন্ট শ্রী গণেশ মোদককে এবং তার এই আত্যন্তিক অনুপ্রেরণায় আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিদ্বজ্জনের অপূর্ব উপস্থাপনা শুনতে পাই। তার জন্য আমি আন্তরিকভাবে তার কাছে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়া এই মোদক ট্রেনার একাডেমির যে সমস্ত সদস্য আছেন প্রত্যেককে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে সমস্ত বিদ্বজ্জনেরা আজকে এই আলোচনা অংশগ্রহণ করেছেন এবং শুনছেন প্রত্যেককেই আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমার বিশেষ প্রিয় বন্ধু এবং মনের মতো যে গার্গী, তাকেই আমি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা দিচ্ছি। তার অনুপ্রেরণায় আমি এই প্ল্যাটফর্মটায় আসতে পেরেছি এবং পার্টিসিপেট করছি। এটাও আমার পক্ষে একটা খুবই আনন্দময় অনুভূতি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালিদাসের মেঘদূত কাব্য এবং সেই মেঘদূত কাব্যের বিষয়বস্তু এবং তার সঙ্গে রবীন্দ্রনাথের কিছু কিছু কাব্যের মিল আমরা লক্ষ্য করে থাকি। তার রবীন্দ্রনাথের মধ্যে সেই কাব্যের কিভাবে প্রভাব পড়েছে এবং কোথায় কোথায় তার সাজাত্য বোধটা আমরা লক্ষ্য করে থাকি, সেইটা আমরা একটু দেখতে চাই। এখন আমি রবীন্দ্রনাথের অনেক কাব্যের মধ্যে এই মিল এবং এটা ভাব এবং রূপের স্পর্শ লক্ষ্য করি, কিন্তু সব কাব্য নিয়ে বা সব কবিতা নিয়ে তো এখন আলোচনা করা যাবে না। তাই আমি মোটামুটি ভাবে মেঘদূত কাব্য, যেটা মানসীতে আছে, মানসী কাব্যের যে মেঘদূত, সেই কাব্যটাকে নিয়ে, সেই কবিতাটাকে নিয়ে ওটা মানে বিশেষভাবে আলোচনা করব। তার সঙ্গে আরো কিছু কবিতার স্পর্শ থাকবে। আচ্ছা, রবীন্দ্রনাথের সবাই আমরা জানি যে রবীন্দ্রনাথের যে পরিবার জোড়াসাঁকোর একটি অভিজাত অত্যন্ত কৃষ্টি সম্পন্ন একটি পরিবারে অধ্যাত্ম চর্চা, বেদান্তের চর্চা, সংস্কৃত সাহিত্যের চর্চা, এছাড়াও অন্যরকম অনেক সাহিত্যের চর্চা এবং শিল্পকলা, সঙ্গীত, নাটক সমস্ত কিছুরই চর্চা ছিল। কাজেই ছোট বয়স থেকেই রবীন্দ্রনাথের মধ্যে এই সাহিত্যের একটা সাহিত্য চর্চার একটা এসে গেছিল, প্রভাব এসে গেছিল এবং আধ্যাত্মিকতার প্রভাব তো ছিলই। কিন্তু যদিও আমরা দেখতে পাই যে পারিবারিক যে অধ্যাত্ম চর্চা, সেটার থেকে কবি পরে সরে গেছিলেন, সরে এসে নিজের স্বকীয়তা দিয়ে সেই আধ্যাত্মিক দর্শনকে
উপলব্ধি করেছিলেন একটু অন্যভাবে। যাকে আজকে আমরা আধ্যাত্মিকতার মধ্যে যাচ্ছি না, কারণ আমাদের বিষয়টা সম্পূর্ণভাবে সাহিত্যের বিষয়। আমরা কালিদাসের মধ্যেই কনসেন্ট্রেট করব। এখন সংস্কৃত চর্চার মধ্যে কালিদাসের চর্চাটা তাদের পরিবারে তো ভীষণ বেশি ছিল, এবং সেই কালিদাসের চর্চার একটা সুগভীর প্রভাব তার মধ্যে আমরা দেখতে পাই। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার নিতান্ত শিশুকালে মূলাজোড়ে গঙ্গার ধারের বাগানে মেঘোদয়ে বরদাদা ছাদের উপরে একদিন মেঘদূত আওড়াইতেছিলেন। তাহা আমার বুঝিবার দরকার হয় নাই এবং বুঝিবার উপায়ও ছিল না। তাহার আনন্দ আবেগপূর্ণ ছন্দ উচ্চারণই আমার পক্ষে যথেষ্ট ছিল। ছেলেবেলাতে তিনি লিখেছেন, জ্ঞানবাবু আমাকে আগাগোড়া মুখস্থ করিয়েছিলেন কুমার সম্ভব। আবার জীবন স্মৃতিতে তিনি আরো লিখেছেন, আরো একটু বড় বয়সে কুমার সম্ভবের মন্দাকিনী নির্ঝর শিকরা আনাং বোড়হা মুহুক কম্পিত দেবদারু, এই শ্লোকটি পড়িয়া একদিন মনের ভিতরটা ভারী বাতিয়া উঠিয়াছিল। আর কিছুই বুঝি নাই, কেবল মন্দাকিনী নির্ঝর শিকর এবং কম্পিত দেবদারু, এই দুইটি কথাই আমার মন ভুলাইয়াছিল। তার পরিবারেও কালিদাস চর্চা এমন বেশি ভাবেছে, তার জন্মের আগে থেকেই ছিল। তার জন্মের আগে বড়দা দ্বিজেন্দ্রনাথ মেঘদূতের পদ্যানুবাদ প্রকাশ করেছিলেন। গণেন্দ্রনাথ বিক্রমর বর্ষীয় নাটকের অনুবাদ করেছিলেন। নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ কালিদাসের 3টি নাটকেরই অনুবাদ করেছিলেন, শকুন্তলা, কুমার সম্ভব এবং বিক্রমর বর্ষীয়। তার পরিবারে কালিদাস চর্চার এই এত অনুকূল পরিবেশ থাকার জন্য তার মনে কালিদাসের সাহিত্য সৃষ্টির প্রতি একটা গভীর অনুরাগের জন্ম নিয়েছিল, এবং তার জন্যই আমরা রবীন্দ্রনাথের মধ্যে একটা অদ্ভুত কালিদাসের কবি প্রতিভার মধ্যে, রবীন্দ্রনাথের কবি প্রতিভার মধ্যে একটা অদ্ভুত সাদৃশ্য এবং সাজাত্যবোধ লক্ষ্য করে থাকি। রবীন্দ্রনাথই একমাত্র কবি যার কবি মানুষকে সর্বাপেক্ষা প্রভাবিত করেছে কালিদাসের রচনা সম্ভার এবং কালিদাসের যুগ। রবীন্দ্রনাথের বহু নাটক এবং কাব্যের মধ্যে দিয়ে আমরা কালিদাসের ছায়া লক্ষ্য করি। বিশেষ করে কালিদাসের মেঘদূত, অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব এবং ঋতু সম্ভার, এগুলির ছায়া প্রত্যক্ষভাবে রবীন্দ্রনাথের মধ্যে পড়েছে। এর একমাত্র কারণ জন্ম জন্মান্তরের হৃদয়বৃত্তি, ভাব এবং স্মৃতির উৎসারণ। এই কারণটা কিন্তু কালিদাসই বলে গেছেন। কালিদাস যেটা বলতে চেয়েছেন, এক জন্ম থেকে আর এক জন্মে একই বিরহের ভাব, মিলনের আনন্দ, শোকের বেদনা, আনন্দের প্রকাশ সবই সঞ্চারিত হয়ে যায়। একে কালিদাস বলেছেন জননান্তর সৌহার্দ্য। অভিজ্ঞান শকুন্তলম নাটকে রাজা দুষ্যন্তের মুখে কালিদাস বসিয়েছেন তার নিজের কথা, নিজের ভাব। রম্যানি বীক্ষ মধুরাংশ্চ নিশম্য শব্দান পরিযুৎসুকি ভবতি যৎ সুখিতোপি জন্তু তচ্চেতসা স্মরতি নূনম অবোধপূর্বং ভাবস্থিরানি জননান্তর সৌহৃদানি। অর্থাৎ রম্য দৃশ্য দেখে অথবা মধুর শব্দ শুনে যে সুখী প্রাণীর চিত্ত ব্যাকুল হয়ে ওঠে, তার কারণ জীবগণ তখন বাসনায় ভাবরূপে জননান্তরের কোনো সৌহার্দ্যকেই চেতনার অজ্ঞাতে স্মরণ করে। সুতরাং এই জননান্তর সৌহার্দ্যের জন্যই কালিদাসের কাব্য দেশ, কাল, যুগ সবই পৃথক হওয়া সত্ত্বেও, জন্ম জন্মান্তরের পার্থক্য হওয়া সত্ত্বেও একই ধরনের ভাব এবং হৃদয়বৃত্তির প্রকাশ রবীন্দ্রনাথের মধ্যেও এসে গেছে এবং রবীন্দ্রনাথে আমরা দেখতে পাই। এবং তার জন্যই রবীন্দ্রনাথ কালিদাসের কাব্যের মর্ম মূলে প্রবেশ করে গেছেন। রবীন্দ্রনাথ কালিদাসের কাব্যকে এত ভালোবাসতেন কেন? তার কালিদাসের কাব্য তার কাছে ছিল একটা স্বপ্নলোক। স্বপ্নলোক কেন? সেখানে কোনো দুঃখ ছিল না, দারিদ্র্য ছিল না, জীবন সংগ্রামের
কোনো কঠোরতা ছিল না, ছিল শুধু সৌন্দর্য, প্রেম এবং আনন্দ। এই জন্যই কালিদাস বর্ণিত যুগের প্রতি রবীন্দ্রনাথের অনুরক্তির কোনো সীমাই ছিল না। এবং কালিদাসের কাব্যলোকের মধ্যে তিনি অবলীলাক্রমে ঢুকে গেছেন এবং অপূর্ব কাব্য মাধুর্যে সেগুলোকে আত্মীকরণ করে নিজের মতো করে প্রকাশ করেছেন। সুতরাং সুন্দর দৃশ্য দেখে বা মানব মনে যে ব্যাকুলতা বোধ এবং ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ দেখে যে জন্মান্তরীণ স্মৃতি মনে ঘনিয়ে আসে, এই কথাই কালিদাস বলতে চেয়েছেন এবং সেই ভাবের দোতনাটা রবীন্দ্রনাথের মধ্যে এসেছে। যেমন সোনার তরীর, বসুন্ধরায়, চিত্রার উর্বশীতে বা মানুষের প্রতিধ্বনি কবিতায় এইসব ভাবে প্রকাশ পেয়েছে। আচ্ছা, সমস্ত কাব্য বা কবিতা যার মধ্যে এই ভাব প্রকাশ পেয়েছে সব নিয়ে আলোচনা করা এখানে যাবে না, অপরিসর সময়। কাজেই আমি মোটামুটি ভাবে মানুষের মেঘদূত কবিতাটা নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে কালিদাসের মেঘদূতের কতটা প্রভাব এবং সামঞ্জস্য আছে সেটাই আমার বক্তব্য হবে। রবীন্দ্রনাথের কাছে মেঘদূতের সৌন্দর্য অতীন্দ্রিয় অনুভব পেত, যেখানে বিচার বুদ্ধি, যুক্তি, বিশ্লেষণী বুদ্ধি কোনো কিছুই কাজে লাগে না, সমস্তই পরাস্ত। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরী মহাশয়ের কাছে লেখা একটি পত্রে মেঘদূত সম্বন্ধে একটি অসাধারণ উক্তি করেছেন। মেঘদূত বইটা বিরহীদের জন্যই লেখা বটে, কিন্তু এর মধ্যে আসলে বিরহের বিলাপ খুব অল্পই আছে, অথচ সমস্ত ব্যাপারটা ভিতরে ভিতরে বিরহীর আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। মেঘদূত কাব্যটা বন্দী হৃদয়ের বিশ্বভ্রমণ। এখন আমরা কালিদাসকে একটুখানি কালিদাসের সঙ্গে একটু পরিচিত অল্প অনেকেই আছেন, আমি একটুখানি বলছি কালিদাস এবং তার মেঘদূত কাব্য নিয়ে একটু বলি। কালিদাস রচিত যে কাব্যগুলোকে বহু গুণীজন বহুভাবে সমীক্ষণ করেছেন। তার মধ্যে উপমা, রূপক, নানা রকম অলঙ্কারের প্রয়োগ নৈপুণ্য, ছন্দ বৈচিত্র্য আছে, সুনির্বাচিত শব্দ সম্পদ আছে, তার কল্পনা শক্তির দীপ্তি আছে। এইগুলোই তাকে শ্রেষ্ঠ কবির সম্মানে ভূষিত করেছে। হর্ষচরিতে বাণভট্ট বলেন, নির্গতাসু নবাকস্য কালিদাসস্য সুক্তিষু প্রীতি মধুর রসাদ্রাসু মঞ্জরিণীব জায়তে। অর্থাৎ মধুর রসাদ্র মঞ্জরিতে যেমন প্রীতি উদ্রিক্ত হয়, কালিদাস কথিত সু উক্তিতে কার না আনন্দ হয়। মেঘদূত কাব্য কালিদাসের অনুপম্য সৃষ্টি। এই কাব্যের মূল সুর এবং ভাব হচ্ছে বিরহ। সমগ্র কাব্যটিতে প্রিয়া বিরহ যন্ত্রণায় কাতর এক পুরুষের আর্ত ক্রন্দন এবং মেঘকে দৌত্য করে প্রিয়া সন্নিধানে প্রেরণ করার গভীর আরতি কাব্যরসে সমৃদ্ধ এবং অসাধারণ ব্যঞ্জনায় স্পন্দিত হয়েছে। কালিদাস তার মন্দাক্রান্তার তালে তালে বিশ্বের বিরহীদের শোক পুঞ্জীভূত করে রেখেছেন। কালিদাসের অনুভবে যক্ষের আজন্ম সঞ্চিত অথবা জন্ম জন্মান্তরে সঞ্চিত বেদনা আষাঢ়ের নব মেঘ সন্দর্শনে উদ্বেলিত হয়ে উঠেছিল, তারই যথাযথ প্রকাশ হচ্ছে মেঘদূত। মেঘদূতের বিচ্ছেদ বেদনার কাব্যরূপে মেঘদূতের নব নব দিকের অসাধারণ চলন সাধারণ মানবের মধ্যেও অনন্ত বেদনা এবং অনন্ত প্রেম জাগিয়ে তোলে। এই কাব্যের প্রেম বেদনাই মুখ্য, কাব্যের কাহিনী এখানে গৌণ। রবীন্দ্রনাথের মেঘদূত, যেটা আমরা মানসীতে বা অন্য চৈতালিতে পাচ্ছি, যদিও কালিদাসের কাব্য নির্ভর, তার মধ্যে তার স্বাতন্ত্র্য, রাবীন্দ্রিক স্বকীয়তা এবং উপস্থাপনাগত পার্থক্য সবই আমরা অনুভব করতে পারি। রবীন্দ্রনাথ প্রধানত সৌন্দর্যের কবি। তার মতে সৃষ্টির মূল কথা হচ্ছে সৌন্দর্য। শ্রী অজিত কুমার চক্রবর্তী মহাশয় কবিকে
সৌন্দর্যের সন্ন্যাসী বলেছেন। এর অর্থ হলো রবীন্দ্র সাহিত্য এবং কাব্য চিত্তকে ভোগ এবং আসক্তি থেকে উদ্ধার করে এক আসক্তিবিহীন উন্নত সৌন্দর্যের দ্বারে নিয়ে যায়। এবার আমরা একটু মেঘদূত কাব্যের খুব সংক্ষিপ্ত ভাবে একটা সারাংশ উপস্থাপনা করছি, যেটা একটু জানা থাকলে পরে সুবিধা হবে আমাদের রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করতে। মেঘদূত ক্লাসিক্যাল যুগের প্রথম শ্রেণীর রোমান্টিক কাব্য। মেঘদূত আসলে একটি খণ্ডকাব্য। খণ্ডকাব্য মানে মেঘদূত কাব্যটি দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে পূর্ব মেঘ, 2 নম্বর হচ্ছে উত্তর মেঘ। কাব্যটির মূল নায়ক হচ্ছে যক্ষ এবং নায়িকা হচ্ছে যক্ষপ্রিয়া। যক্ষরাজ কুবের শিব পুজো করার জন্য এক যক্ষকে পদ্মপুষ্প সংগ্রহ করার ভার দিয়েছিলেন, কিন্তু সে প্রিয়ার চিন্তায় ব্যাকুল হয়ে ওই কাজে ঔদাসীন্য প্রকাশ করে কার্যটি অসম্পূর্ণ রাখে। এর ফলস্বরূপ কুবের ক্রুদ্ধ হয়ে তাকে 1 বছরের জন্য রামগিরি পর্বতে অবস্থানরূপ নির্বাসন দণ্ডে দণ্ডিত করে। কুবেরের অভিশাপে স্বদেশ এবং প্রিয়তমা থেকে বিচ্ছিন্ন হয়ে রামগিরি পর্বতের নির্জন গিরিশৃঙ্গে কাল অতিবাহিত করে কান্তা বিরহে আকুল হয়ে আষাঢ়ের প্রথম দিবসে পর্বত গাত্রে আশ্লিষ্ট একখণ্ড মেঘকে দেখে সে উন্মনা হয়ে ওঠে। সেই মেঘকেই দূত রূপে কৈলাসের অলকাপুরীতে প্রিয়া সন্নিধানে প্রেরণ করে। রামগিরি পর্বত থেকে কৈলাসের অলকাপুরী যাবার পথের এবং প্রকৃতির অন্য সাধারণ সৌন্দর্য বর্ণনা এই কাব্যের পূর্ব মেঘ অংশটিকে সমৃদ্ধ করেছে। কালিদাস এইভাবেই পূর্ব মেঘের শ্লোকারম্ভ করেছেন। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট স্বামী বক্রক্রীড়া পরিণত গজপ্রেক্ষণীয়ং দদর্শ। রামগিরি থেকে অলকাপুরী পর্যন্ত মেঘের যাত্রাপথই পূর্ব মেঘ। এ পথে যাবার সময় সকল দৃশ্যাবলী যক্ষ মানুষ চক্ষে মেঘকে দেখিয়েছে। মেঘ যাবে উত্তর দিকে। প্রথমেই আম্রকূট পর্বত মেঘের বিশ্রাম স্থল। আম্রকূটের কুঞ্জবনে বিচরণ করার পরেই দেখতে পাবে জলাভাবে শীর্ণা রেবা নদী বিন্ধ্য পর্বতের পাদদেশে প্রবহমান। রেবাকে দেখে মনে হবে হস্তির গায়ে অঙ্কিত রেখাচিত্র। আম্রকূট পর্বতে বিশ্রাম অনন্তর বিন্ধ্য পর্বতে নর্মদা সাক্ষাৎ করবে। সে নদী উত্তীর্ণ হয়ে দশার্ণ নামক জনপদে উপস্থিত হবে। মেঘের আগমনে সে জনপদের জম্বু কানন সকল পরিপক্ক ফল দ্বারা নীল বর্ণ হয়ে উঠবে। কালিদাস বলেছেন, প্রশাসনে পরিণত ফল শ্যাম জম্বু বনান্তা সম্পৎসন্তে কতিপয় দিন স্থায়ী হংসা দশার্ণা। দশার্ণ দেশের সুবিখ্যাত রাজধানী হলো বিদিশা। বিদিশায় উপস্থিত হয়ে মেঘ সেখানে বেত্রবতী নদীকে পাবে। বেত্রবতী নদীর জল সে পান করবে। বিদিশার নিচে পর্বতের শিখরে মেঘ বিশ্রাম নেবে। নবীন মেঘের পরশে পুলকিত হবে কদম্ব বৃক্ষ সকল। সেই পাহাড়ের নিচে গুহাগুলিতে নগরের শৌখিন যুবকেরা আমোদ আহ্লাদ করে। বিলাসিনী বারাঙ্গনারা পূর্ণ সাজে সজ্জিত হয়ে সেখানে যায়। বিলাস নগরী বিদিশা পার হয়ে মেঘ যাবে আরো উত্তরে, তবে সোজা পথে উজ্জয়িনী নগরী মেঘের দৃষ্টিপথে আসবে না, তাই তাকে বক্র পথে যেতে হবে। মেঘের উত্তরাভিযানে উজ্জয়িনী নগরীতে সুন্দরীদের চঞ্চল চাহনি স্ফুরিত বিদ্যুতের মতো। তা যে দেখেনি সে দারুণ ভাবে বঞ্চিত হয়েছে। কালিদাস বলেছেন, বিদ্যুৎ দাম স্ফুরিত চকিতৈস্তত্র প্রৌরঙ্গনানাং লোলাপাঙ্গৈর্যদিনরামসে লোচনৈর্বতিত হসি। উজ্জয়িনীতে প্রবাহিত হচ্ছে শিপ্রা নদী। এই নদীর বর্ণনায় নায়িকা অপেক্ষা মাতৃরূপ অধিক প্রকটিত। বিশালা নগরী অতিক্রম করে দেব সেনাপতি কার্তিকের বাসস্থান দেবগিরি পর্বতে যাবে।
সেখানে মেঘ যেন পুষ্পবর্ষী মেঘে পরিণত হয়ে পুষ্প বৃষ্টি করে কার্তিকের পূজা করে। সেই স্থান অতিক্রম করে মেঘ চরমোন্নতি নদী তীরে যাবে। চরমোন্নতি নদী যেন বসুন্ধরার গলায় এক ছড়া মুক্তোর মালা, এবং মেঘ সেই মালার মধ্যে একটি নীলকান্তমণি। এই নদী উত্তীর্ণ হয়ে মেঘ ব্রহ্মাবর্ত জনপদে ছায়া বিতরণ করবে এবং তারপর কুরুক্ষেত্র তীর্থে গিয়ে সরস্বতীর পবিত্র জল স্পর্শ করে ধন্য হবে। সেই কুরুক্ষেত্র যেখানে অর্জুন ষড়জাল বিস্তার করে করাল কালের মতো রাজন্য বর্গের কণ্ঠচ্যুত শির ভূমি পতিত করেছিলেন। তারপর ওই স্থান পরিত্যাগ করে কনখলে গিয়ে জাহ্নবী সকাশে উপস্থিত হবে। যে জাহ্নবী গৌরী বক্ত্র ভ্রুকুটি রচনা দ্বারা মনোরম ফেন পুঞ্জে উচ্ছ্বাসিত, যার শোভার শেষ নেই, যাকে শিব তার জটার জালে চন্দ্রকে লগ্ন করে বদ্ধ করেছিলেন, সেই জাহ্নবীর স্ফটিক জল পান করে মনোরম গাঢ় শ্যামতনু ধারণ করে নদী বক্ষ করে লম্ববান হবে। কালিদাস বলেছেন, তস্মাৎ গচ্ছে অনুকলং শৈল রাজাবতীর্ণং জহ্ন কন্যাং সগরতনয় স্বর্গ সুপান পঙ্ক্তিং গৌরী বক্ত্র ভ্রুকুটি রচনাং ইয়া বিহস্যেব ফেনৈ শম্ভ কেশাগ্রহণ করদিন্দু লগ্নোর নিহস্তা। এরপরে মেঘ হিমাদ্রি শিখরের বিবিধ সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে কৈলাসের পথে যাত্রা করবে। সেখানে উপস্থিত হয়ে প্রণয়ী অঙ্কে স্তম্ভরা নারীর মতো টুকুলা গঙ্গা সমৃদ্ধ অলকা নগরী দেখতে পাবে। মেঘের অলকা গমনের পূর্ব পর্যন্ত পূর্ব মেঘ, এবং এখানেই কালিদাস পূর্ব মেঘের সমাপ্তি ঘোষণা করেছে। উত্তর মেঘ অলকা দর্শন দিয়ে শুরু। কামনার মোক্ষধাম অলকা, অনন্ত সৌন্দর্য, অনন্ত ঐশ্বর্য, অনন্ত যৌবন, মানুষের সর্বকামনার শেষ বিশ্রাম। উত্তর মেঘে কবি কামনার প্রেমের উত্তরণ ঘটিয়েছেন শুদ্ধ প্রেমে। উত্তর মেঘ প্রেমের শুদ্ধিকরণ। অতীতের সৌন্দর্য লোকই সেই সৌন্দর্যময়ী নারী যার জন্য নিখিল হৃদয় কাঁদে, এবং যক্ষ প্রেমে সারা বিশ্ব হৃদয় আপ্লুত। কবির কাব্য সেই অবাস্তব মনোহর কল্পলোকের সঙ্গে আমাদের মিলিয়ে দিয়ে আমাদের অতৃপ্ত বাসনা চরিতার্থ করে। পূর্ব মেঘে যার পরিচয় ছিল কেবল ভোগ সম্ভোগে, প্রকৃতি যেখানে মুখ্য ছিল, মেঘের কামাত্ম হৃদয় সে ভোগের উপকরণ হয়েছে। কিন্তু উত্তর মেঘের সমস্ত কল্পনা যক্ষ বধূতে কেন্দ্রীভূত। অলকা নগরীর শিখর গগনচুম্বী মণিময় হর্মতল, সেথায় বিদ্যুৎ বর্ণা সুন্দরী রমণীগণ বিরাজ করেন। তাদের হস্তে পদ্ম, কেশ কুন্দ ফুলে সজ্জিত, নিপ মালিকায় সীমন্ত শোভিত। কুবেরের আলয়ে তারকা খচিত নীলাকাশ ঝলমল করে। জলদ গম্ভীর বাদ্যরব সদাই ধ্বনিত হয়। যক্ষগণ বারাঙ্গনা সহ প্রেম ও লীলায় মত্ত থাকে। পবিত্র মন্দাকিনী তটে স্বর্ণ খচিত বালুকা রাশি, সৈকতে বৃহৎ ছায়াযুক্ত মন্দার বৃক্ষের তলায় মহানন্দে কুমারীগণ ক্রীড়ায় মত্ত হয়। রাত্রিকালে মেঘমুক্ত চন্দ্র সেথায় প্রকাশিত হয়। অলকা নগরীর মনোমুগ্ধকর অনন্য সাধারণ সৌন্দর্যের বর্ণনা যদিও উত্তর মেঘে দেখা যায়, তবে উত্তর মেঘে কালিদাসের কবিকল্পনার কেন্দ্রবিন্দু যক্ষক্রিয়া। এখানেও প্রকৃতি আছে, কিন্তু তা এসেছে নারী দেহের উপকরণ রূপে। যক্ষ প্রকৃতি সর্বত্রই দেখেছে তার কান্তার রূপের ছায়া। যক্ষের অনুভবকে কালিদাস রূপ দিয়েছেন শ্যামাসঙ্গং চকিত হরিণী প্রেক্ষণে দৃষ্টিপাতম বক্ত্রচ্ছায়াং শশিনী শিখিনাং বর্হবারেষু কেশান উৎপশ্যামি প্রতনুষু নদী বীচিষু ভ্রুবিলাসান। অর্থাৎ শ্যামলতায় দেহ, চকিত হরিণীর নয়নে তোমার দৃষ্টিপাত, চন্দ্রে তোমার মুখ প্রতিবিম্ব, শিখির পুচ্ছ ভারে তোমার কেশ রাশি, ক্ষীণ নদী তরঙ্গে তোমার ভ্রু বিলাস। অর্থাৎ
প্রকৃতির সর্বত্রই চক্ষু শুধু তার কান্তাকেই খুঁজে চলেছে। উত্তর মেঘে অনেক সময় কালিদাস নারী দেহের রূপ বর্ণনা করেছেন, কিন্তু সে বর্ণনা কামনাকে অতিক্রম করে কামনার ঊর্ধ্বে এক শৈল্পিক সুষমায় হাস্যর হয়ে উঠেছে। মেঘদূতের বিরহ সর্বকালীন, সর্বজনীন, জন্ম জন্মান্তরের। তবে বিরহের মধ্যেও মিলনের সম্ভাবনাকে কালিদাস ইঙ্গিত করেছেন। সে ইঙ্গিত হলো অলকায় যক্ষ ক্রিয়াকে মেঘ যে সংবাদ দেবে তা হলো শারদ নিশীতে আবার আমাদের মিলন হবে। এটা এমন একটি ভবিষ্যৎবাণী যার মধ্যে রয়েছে শুধু রোমান্টিক ভাবব্যঞ্জনা। সুতরাং অনন্য প্রকাশভঙ্গি, বর্ণনায় বিষয়ের বৈচিত্র্য, মানবিক অনুভূতির গভীরতা, বিভিন্ন হৃদয়বৃত্তিকে উদ্বুদ্ধ করার অমোঘ শক্তি কাব্যটির ছত্রে ছত্রে রয়েছে, এবং যথাযথ অলঙ্কার প্রয়োগ এবং মন্দাক্রান্ত ছন্দের মাধুর্যে কালিদাসের মেঘদূত শৃঙ্গার রসাত্মক খণ্ডকাব্যের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। এরপরে আমরা রবীন্দ্রনাথে আসছি। রবীন্দ্রনাথের একাধিক কাব্যে আমি আগে আলোচনা করেছি। মেঘদূত নানা বর্ণে নানা ছন্দে বিচিত্র রূপে ফিরে ফিরে এসেছে। কালিদাসের কাব্যগুলো থেকেই রবীন্দ্রনাথ রসগ্রহণ করেছেন এবং কালিদাসের রচনাকে নতুন কলেবরে সঞ্জীবিত করেছেন। কতগুলি কাব্যের আমি একটু নাম করছি, যে যার মধ্যে মেঘদূতের ছায়া এবং ভাব প্রতিফলিত হয়েছে। মানসী কাব্যের কুহুধ্বনি, মেঘদূত বর্ষার দিনে, চিত্রা কাব্যে বিজয়িনী, চৈতালি কাব্যে মেঘদূত কালিদাসের প্রতি মানসলোক, কল্পনা কাব্যে বর্ষা মঙ্গল স্বপ্ন, লিপিকা কাব্যে মেঘদূত, পুনশ্চ কাব্যে বিচ্ছেদ, সানাই কাব্যে চক্ষু। এই কাব্যগুলি আলোচনা করা এখানে সম্ভব হচ্ছে না। আমি শুধু মেঘদূতকেই নিয়েছি, মানসী কাব্যের মেঘদূতকে। তবুও আমি কিছু কিছু অন্য কাব্যগুলো একটু আলোচনা করব। রবীন্দ্র উপলব্ধিতে কালিদাসের মেঘদূত কাব্যের দুটো বিষয় প্রাধান্য পেয়েছে। এক হচ্ছে বর্ষা ঋতু, আর দুই বিরহ। রবীন্দ্রনাথের অতি প্রিয় ঋতু হচ্ছে বর্ষা, এবং এই বর্ষা ঋতুতেই প্রণয়ী যুগলের মন মিলনের জন্য আকুল হয়ে ওঠে। আবার এই বর্ষা ঋতুতেই প্রণয়ীদের মন বিরহ ভারাক্রান্ত হয়ে ওঠে। মানসী কাব্যের বর্ষার দিনে কবিতাটিতে এবং সোনারতরী কাব্যের বর্ষা যাপন কবিতাটিতে মেঘদূতের ভাব এবং সুর ভালোভাবে প্রতিধ্বনিত হয়েছে। বর্ষা যাপনে কবি বলেছেন, বহু পূর্ব আষাঢ়ের মেঘাচ্ছন্ন ভারতের নদ নদী নগরী বাহিয়া কত শ্রুতি মধুর নাম, কত দেশ কত গ্রাম দেখে যাই চাহিয়া চাহিয়া। ভালো করে দোহে চিনি বিরহী ও বিরহিনী, জগতের দুই পারে দুজন, প্রাণে পড়ে টান মাঝে মহা ব্যবধান, মনে মনে কল্পনা সৃজন। আমার প্রেম নিবেদনের জন্য প্রণয়ী যুগল বর্ষার নির্জন অবসরে মুখোমুখি। এই পরিবেশে সংসার এবং সমাজ বন্ধন শিথিল। কবি বলেছেন, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। আমরা আগেও আলোচনা করেছি মেঘদূতের চক্ষু, প্রেমিক চক্ষু। আষাঢ়ের প্রথম দিনে মেঘ একখণ্ড মেঘকে পর্বত গাত্রে আশ্লিষ্ট দেখে নববর্ষা আগমনের সূচনা অনুভব করেছিল, এবং বর্ষা ঋতুতেই প্রেমিক চক্ষের বিরহী হৃদয়ের বার্তা প্রিয়ার কাছে পৌঁছে দেবার জন্য
মেঘকে দূত রূপে প্রেরণ করেছিলেন। রবীন্দ্রনাথও অনঘোর বরিশায় প্রেমিক হৃদয়ের সেই অনুক্ত হৃদয় মথিত প্রেম ব্যক্ত করার উপযুক্ত সময় রূপে চিহ্নিত করেছেন। তার কথায় বর্ষার দিনে তিনি লিখেছেন, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। এই প্রসঙ্গে প্রখ্যাত সাহিত্যিক শশীভূষণ দাশগুপ্তের বাল্মীকি কালিদাস রবীন্দ্রনাথ গ্রন্থে লেখকের মন্তব্যটি স্মরণীয়। লেখক বলেছেন, মেঘদূত, ঋতু সংহার প্রভৃতি কাব্যের ভিতর দিয়ে বর্ষা ঋতু সম্বন্ধে কালিদাসের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম বয়সে একটা ঐকাত্য গড়িয়া উঠিয়াছিল। ষড় ঋতুর প্রত্যেক পরিবর্তনই কবিচিত্তে স্পন্দন তুলিলেও রবীন্দ্রনাথের কাছে বর্ষা ঋতুর একটি পৃথক আবেদন ছিল। কালিদাস বলিয়াছেন, মেঘলোকে ভবতি সুখিনৌতি অন্যথা বৃত্তি চেত। এই কথাটি রবীন্দ্রনাথের মনেরও একটি মূল কথা। মেঘদূত কবিতার দ্বিতীয় যে বৈশিষ্ট্য তা হলো বিরহ। রবীন্দ্রনাথের মেঘদূতের পটভূমিকায় যে বিরহ চিরন্তন হয়ে উঠেছে তা মূলত কালিদাসের মেঘদূত বৈষ্ণব পদাবলীর রাধিকার শ্রীকৃষ্ণের প্রতি প্রেম, অভিসার এবং বিরহ বেদনা, যা কবির মনে একটি বিশেষ অনুভূতির সৃষ্টি করেছিল, তারই প্রেক্ষাপটে রচিত। কালিদাসের মেঘদূতে যক্ষের যক্ষপ্রিয়ার প্রতি প্রেম বিরহ যেরূপ বিশ্বজনীন আবেদন নিয়ে সমর্পিত, রবীন্দ্রনাথের সেই পটভূমিকায় নব মেঘদূতের আবেদনে চিরন্তন এবং কালোত্তীর্ণ। প্রাচীন সাহিত্য গ্রন্থে রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন, কেবল অতীত বর্তমান নহে, প্রত্যেক মানুষের মধ্যে অতলান্ত বিরহ। মেঘদূত অনন্ত এবং চিরন্তন বিরহের কাব্য। কালিদাসকে অনুসরণ করে কবি মানসীর মেঘদূতে লিখেছেন, সেদিন সে উজ্জয়িনী প্রাসাদ শিখরে, কিনা জানি ঘন ঘটা বিদ্যুৎ উৎসব উদ্দাম পবন বেগ, গুরু গুরু রব গম্ভীর নির্ঘোষ সেই মেঘ সংঘর্ষে জাগায় তুলিয়াছিল সহস্র বর্ষের অন্তর্গূঢ় বাষ্পাকুল বিচ্ছেদ ক্রন্দন। একদিনে ছিন্ন করি কালের বন্ধন, সেই দিন ঝরে পড়েছিল অবিরল চিরদিবসের যেন রুদ্ধ অশ্রুজল, আর্দ্র করি তোমার উদার শ্লোক রাশি। কালিদাস পূর্ব মেঘে লিখলেন, তমাসার প্রশমিত বনপল্লভং সাধু মূর্ধা বক্ষত্তদ্ধশ্রম পরিগতং সানুমানামৃকূট রেবাংদক্ষস্তু ফল বিষমে বিন্ধ পাদে বিশীর্ণাম পরিণত ফল শ্যাম জম্বু বনান্তা। কবি লিখলেন, কোথা আছে সানুমান আম্রকূট, কোথা বহিয়াছে বিমল বিশীর্ণ রেবা, বিন্ধ পদমূলে উপল ব্যথিত গতি, বেত্রবতী কুলে পরিণত ফল শ্যাম জম্বু বনচ্ছায়। কালিদাসের মেঘদূতের আরো একাধিক শ্লোকের ভাবানুসরণ লক্ষ্য করা যায়। আরেকটি জায়গায় রবীন্দ্রনাথ মানুষের মেঘদূতে বলেছেন, কোথা শিপ্রা নদী তীরে যেথা উজ্জয়িনী স্বমহিমচ্ছায়া, সেথা নিশি দ্বীপ্রহরে প্রণয় চাঞ্চল্য ভুলি ভবন শিখরে সুপ্ত পারাবত। শুধু বিরহ বিকারে রমণী বাহির হয় প্রেম অভিসারে, সূচিবেদ্য অন্ধকারে রাজপথ মাঝে কচিত বিদ্যুতালোকে। কালিদাসের মূল লেখনীতে পাই, গৌরী বক্ত্র ভ্রুকুটি রচনাং ইয়া বিহাস্যেব ফেনৈ, শম্ভ কেশগ্রহণম করদিন্দু লগ্নোর্মি হস্তা। কবির লেখনীতে পাই, কোথা কনখল যেথা সেই জন্য কন্যা যৌবন চঞ্চল গৌরীর ভ্রুকুটি ভঙ্গি করি অবহেলা, যেন পরিহাস উচ্ছলে করিতেছে খেলা, লয়ে ধৈর্যটির জটা চন্দ্র করজ্জ্বল। মেঘদূতের অলকাপুরী অনন্ত প্রেমের কাব্য। মানবিক প্রেমে ভালোবাসা, মিলন, বিরহ, গতি আছে, স্থিতি আছে, কিন্তু অনন্ত প্রেমে না থাকাই স্বাভাবিক। সে কারণেই অলকাপুরী ভূলোকে নেই, আছে কবির মনোলোকে।
উত্তর মেঘ পর্যায়ে কালিদাসের ভাবানুগমন করে রবীন্দ্রনাথ আরো বলেছেন, এই মতো মেঘরূপে ফিরি দেশে দেশে, হৃদয় ভাসিয়া চলে উত্তরিতে শেষে, কামনার মুখ্য ধাম অলকার মাঝে, বিরোহিণী প্রিয়তমা যেথায় বিরাজে, সৌন্দর্যের আদি সৃষ্টি। আবার যক্ষপ্রিয়াকে শয্যা প্রান্তে লীনতনু ক্ষীণ শশীরেখার ন্যায় প্রতিভাত হতে দেখা যায়। এর মূলে আছে অধিক শ্যামাং বিরহ শয়নে সন্নিসন্নৈক পার্শ্বাং, প্রাচী মূলে তনুবিকল মাত্র শেষাং হিমাংশে। কবি বলেছেন, মুক্ত বাতায়ন হতে শয্যা প্রান্তে লীনতনু, মুক্ত বাতায়ন হতে যায় তারে দেখা, শয্যা প্রান্তে লীনতনু ক্ষীণ শশীরেখা, যেথা চিরনিশি জাপিতেছে বিরোহিণী প্রিয়া অনন্ত সৌন্দর্য মাঝে একাকী জাগিয়া। এখানে চিরনিশি, এই চিরনিশি কথাটা একটি তাৎপর্য আছে। এখানে উত্তর মেঘে যক্ষ যক্ষ প্রিয়ার মিলন হবে, এই যে কথাটা, এই মিলনের যে অংশ, সেই অংশটি কাব্যের বক্তব্য নয়, কাব্যে বহির্ভূত। কাব্যে কি স্থির হয়ে আছে? ওই যক্ষ প্রিয়ার যে বিরোহিণী মূর্তি, সেটাই এখানে কাব্যে চিরস্থির হয়ে আছে, এবং এখানেই কাব্যের রস আমরা আস্বাদন করতে পারি। এই রসকে বলা হয় নিত্য রস, এটাকেই বলা হয় কাব্যের চিরস্থিরতা। এই যে রস, এই রস রবীন্দ্রনাথের মতে কাব্যের যে রস তা আনন্দ স্বরূপ। এই আনন্দের পথেই কবির আত্মোপলব্ধি হয়। কবির মতে শিল্পের ধর্ম হচ্ছে প্রকাশমানত্ব, মানে এক্সপ্রেশন। এর মধ্যে দিয়েই জীবাত্মা পরমাত্মার সেতু নির্মিত হয়। আবার কাব্যকৃতিবিদরা বলেছেন যে এই রস হচ্ছে ব্রহ্ম স্বাদের সহোদর। কাব্যের রস ব্রহ্ম স্বাদের সহোদর, মানে কাব্যানন্দের সঙ্গে ব্রহ্ম স্বাদের উপলব্ধি করার যে আনন্দ, তা প্রায় কাছাকাছি। কিন্তু কখনোই বলেননি যে কাব্যের রস ব্রহ্ম, বলেছেন ব্রহ্মের মতো। তার মানে এদের বক্তব্য শিল্প এবং শিল্পী এই দুটো জিনিসকে থাকতেই হবে রসের আস্বাদনের জন্য। তার মানে রস আস্বাদিত হচ্ছে দ্বৈতে, যখন দুটো থাকছে না তখন সেখানে রস আস্বাদিত হয় না। তার মানে অদ্বৈতে রস নেই, সেখানে রসের আস্বাদন ভালো কি মন্দ তার বিচার হবে না। ব্রহ্মে কাব্যরস লীন হয়ে যায় না। কাব্যরস ব্রহ্মের মতো যে আনন্দ, ব্রহ্ম স্বাদ লাভ করলে যে আনন্দটা হয় কাব্যরসের, সেই মতো আনন্দ। কিন্তু তা বলেই কাব্যরসের আস্বাদন করতে গিয়েই কেউ ব্রহ্ম হয়ে যাবে না, ব্রহ্মে লীন হয়ে যায় না। এটা কাব্যরস অদ্বৈতে হবে না, দ্বৈতে হবে। এখন যাই হোক, রবীন্দ্রনাথ, আমি এই কথাটা বললাম কারণ রবীন্দ্রনাথের মতেও এই কাব্যরস বিরহ বেদনা হতাশা, যত ট্র্যাজেডি মূলক যে ধরনের কাব্য বা নাটকগুলো আছে, তার মধ্যে আমরা যে রসটা আস্বাদন করছি তাতে কিন্তু আমাদের আনন্দের অনুভূতি হচ্ছে। যেমন ব্রহ্মস্বাদে আমাদের আনন্দের অনুভূতি হয়, সেরকম ট্র্যাজেডিতেও আনন্দের অনুভূতি হবে। রবীন্দ্রনাথের মতে তীব্রতম দুঃখে, বিরহ বেদনায় গভীরতম আনন্দের উপলব্ধি হয়। যেমন ম্যাকবেথ, ওথেলো, এই সমস্ত নাটকে চরম দুঃখের নিবিড়তা আমরা পাই, গভীর হতাশা পাই, অনুভূতির তীব্র আলোড়ন পাই। কিন্তু সমস্ত কিছুর মধ্যেও আমরা একটা, যখন
কাব্য রসটাকে আমরা আস্বাদন করি, যখন শেষ হয়ে গেল, তার থেকে কিন্তু আমাদের একটা আনন্দের অনুভূতি হয়। তার মানে আমরা আমাদের মধ্যে যে ভাবটা সঞ্চারিত হয়েছিল, সেই ভাবটার মুক্তি হয়ে গেল। এটাকে বলা হয় ভাব ও মোক্ষণজাত মুক্তি, যেটাকে অ্যারিস্টটল বলেছেন ক্যাথারসিস। কবি বলেছেন, যার উপলব্ধি আমাদের চৈতন্যকে উদ্বোধিত করে, তার আস্বাদনে আপনাকে নিবিড় করে পাই। দুঃখ আমাদের স্পষ্ট করে তোলে, গভীর দুঃখ হচ্ছে ভূমা। ট্র্যাজেডির মধ্যে সেই ভূমা আছে, সেই ভূমৈব সুখম। ভূমৈব সুখম মানে সেই ভূমাতেই আমাদের আনন্দ। তাহলে আমরা বুঝলাম যে যদিও কালিদাসের পূর্ব মেঘে এবং উত্তর মেঘে সব জায়গায় একটা বিরহের বেদনা প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, সেই বিরহের যে রসটা আমরা আস্বাদন করছি, সেই রসটা আস্বাদন করেও আমাদের আনন্দ হচ্ছে, বা একটা মুক্তির আমাদের অনুভূতি হচ্ছে। চৈতালি কাব্যের যে মেঘদূত, তাতে রবীন্দ্রনাথ বলেছেন, বিচ্ছেদে যক্ষের মন সমগ্র বিশ্বে তার প্রিয়ার প্রতিরূপ দেখতে পেয়েছে, ফলে তার মন আরো বেদনাদীর্ণ হয়েছে। সেই ব্যথারই সুন্দর বাণীরূপ চৈতালির মেঘদূত। যক্ষের ব্যক্তিগত বিরহ এখানে হয়ে উঠেছে বিশ্বগত। কবি বলেছেন চৈতালির মেঘদূতে, নিমেষে টুটিয়া গেল সে মহাপ্রতাপ, ঊর্ধ্ব হতে একদিন দেবতার সাপ, বসিল সে সুখ রাজ্যে বিচ্ছেদের শিখা করিয়া বহন। সহসা খুলিয়া গেল যেন চিত্রে লিখা আষাঢ়ের অশ্রুপ্লুত সুন্দর ভুবন। দেখা দিল চারিদিকে পর্বত কানন, নগর নগরী গ্রাম, বিশ্ব সভা মাঝে তোমার বিরহ বিনা সকরুণ বাজে। বিশ্ব সভা মাঝে তোমার বিরহ বিনা সকরুণ বাজে, মানে বিশ্বগত হয়ে গেছে এই বিরহ, এক জায়গায় নেই, সমস্ত বিশ্বে ছড়িয়ে গেছে। আবার কালিদাসের মেঘদূতের যে প্রতিচ্ছবি এবং ভাব ব্যঞ্জনা, সেটা কল্পনা কাব্যের স্বপ্নের মধ্যেও আমরা খুব বেশি ভাবেই লক্ষ্য করি। কল্পনা কাব্যের কবিতার, স্বপ্ন কবিতার নায়িকা হচ্ছে মালবিকা, কিন্তু তার রূপ বর্ণনা এবং উজ্জয়িনীর বর্ণনার সঙ্গে কালিদাসের যক্ষপ্রিয়া রূপ বর্ণনা এবং মহাকাল মন্দিরের বর্ণনার বেশি রকম সাদৃশ্য আমরা লক্ষ্য করি। মেঘদূতে আছে, হস্তে লীলা কমলম অলোকে বাল কুন্দানুবিদ্ধং, নীতালোধ্র প্রসব রজসা পাণ্ডুতামা আননে শ্রী, চূড়াপাশে নবপূর্বকং চারু কর্ণে শিরিষং, সীমান্তে চ তদ উপগমজং যত্র নীপং বধূনাম। কবি লিখেছেন মালবিকায় রূপ বর্ণনায়, মুখে তার লুধ্র রেণু, লীলাপদ্ম হাতে, কর্ণমূলে কুন্দকলি পূর্বক মাথে, তনু দেহ রক্তাম্বর নিবিবন্ধে বাঁধা, চরণে নুপুর ধনু বাজে আধা আধা। আরেকটি কবিতার কথা এখানে না উল্লেখ করলে মেঘদূত আলোচনা শেষ হবে না। কবিতাটি হচ্ছে যক্ষ, সানাই কাব্যের অন্তর্গত। এখানে রবীন্দ্রনাথ মেঘদূতের যক্ষকেই স্মরণ করেছেন, যার বিরহ নববর্ষার আগমনে পর্বত থেকে পর্বতে, বন থেকে বনান্তরে ছুটে চলেছে শুধু সেই পরম সুন্দরের আকাঙ্ক্ষায়। এখানে পরম সুন্দর বলতে কবি যক্ষপ্রিয়ার সাথে পরম আকাঙ্ক্ষিত মহামিলনকেই নির্দেশ করেছেন। প্রতিটি মানবের অন্তরের অন্তঃস্থলে যে গভীর বিরহ, তার পূর্ণতা প্রাপ্তি ঘটেছে সেই মহামিলনে। কবি বললেন, যক্ষের বিরহ চলে অবিশ্রাম অলকার পথে, পবনের ধৈর্যহীন রথে, বর্ষা বাষ্প ব্যাকুলিত দিগন্তে ইঙ্গিত আমন্ত্রণে, গিরি হতে গিরি শীর্ষে, বন হতে বনে, সমুৎসুক বলাকার ডানার আনন্দ চঞ্চলতা, তারই সাথে উড়ে চলে
বিরহীর আগ্রহ বারতা। চিরদূর স্বর্গপুরে ছায়াচ্ছন্ন বাদলের বক্ষ দীর্ণ নিঃশ্বাসের সুরে নিবিড় ব্যথার সাথে পদে পদে পরম সুন্দর পথে পথে মেলে নিরন্তর। কাজেই দেখা যাচ্ছে মেঘদূত কাব্য রবীন্দ্রনাথের মানসলোকে প্রবেশ করে বিভিন্ন কবিতার ভেতর দিয়ে যে বিভিন্ন রূপ লাভ করেছে, তার প্রত্যেকটি অতীত মেঘদূতের পটভূমিকা নবমেঘদূত। এই জাতীয় প্রভাবের মধ্যে দুটো সত্য আছে। এক, কালিদাসের রবীন্দ্রনাথের ভাবধারা উদ্বোধিত এবং পরিপুষ্ট, কালিদাস রবীন্দ্রনাথের ভাবধারাকে উদ্বোধিত এবং পরিপুষ্ট হতে সহায়তা করেছেন। এবং দুই, রবীন্দ্রনাথও কালিদাসের কাব্যগুলির ভেতরে নিজের ভাবধারা আরোপিত করে নতুন অর্থ সঞ্চার করেছে। রবীন্দ্রনাথের অলকা সৌন্দর্যের রবীন্দ্রনাথের যে অলকা সৌন্দর্যের কল্পলোক, সেখানকার যে বিরোহিনী প্রিয়া কবির অশরীরী মানস প্রতিমা, যে প্রেম সৌন্দর্যের গভীরে কবির ভাবলোকেই অবস্থান করছে। কবি বলেছেন, কবি তব মন্ত্রে আজি মুক্ত হয়ে যায়, রুদ্ধ এই হৃদয়ের বন্ধনের ব্যথা। লোভিয়াছে বিরহের স্বর্গলোক, যেথা চিরনিশি জাপিতেছে বিরহিনী প্রিয়া অনন্ত সৌন্দর্য মাঝে একাকী জাগিয়া। আবার পুনশ্চ কাব্যে বিচ্ছেদ কবিতায় আমরা পাই, দুঃখের ভার পড়ল না তারপরে, সেই বিরহে ব্যথার উপর মুক্তি হয়েছে জয়ী। এটাই আসল কথা। দুঃখের ভার পড়ল না তারপরে, মানে বিরহ সে পাচ্ছে কিন্তু তার ভারে সে ভারাক্রান্ত নয়। সেই বিরহে, বিরহ ব্যথার উপরেও তার মুক্তি জয়িত, সেই বিরহের মধ্যে দিয়েই মুক্তি। এখানে রবীন্দ্রনাথ কিভাবে এক্সপ্লেন করবেন? রবীন্দ্রনাথ বলেছেন, মিলনের প্রেম রুদ্ধ হয়ে যায়, প্রেমের চলাটা রুদ্ধ হয়ে যায়, কাজেই সেখানে আসে বন্ধন। কিন্তু বিরহে বাইরের সংসারটা একান্ত অস্থির ভাবে চলমান হয়ে ওঠে, এবং সেই চলতে থাকা, কতক্ষণে সে মিলনে পৌঁছবে, কতক্ষণে সে তার গন্তব্যে পৌঁছবে, সেই চলার মধ্যেই তার আনন্দ, সেই চলার মধ্যেই তার মুক্তি। চক্ষের প্রেম বিরহে চঞ্চল হয়ে মেঘের মতো করে চলেছে, মেঘের মধ্যে দিয়ে। মেঘ তো একটা মিডিয়াম, অ্যাকচুয়ালি সেখানে চক্ষের প্রেম চলেছে। যতক্ষণ চলা ততক্ষণই আনন্দ, যতক্ষণ তার অপূর্ণতা ততক্ষণই তার মুক্তি। কিন্তু বিপুল ঐশ্বর্যের মধ্যে যখন যক্ষবধূ একাকিনী বিরোহিনী বসে আছে, সে একা, সে পূর্ণ, কিন্তু সে আনন্দিত নয়, সে আনন্দিত নয়, সে মুক্ত নয়। মুক্তিতেই আনন্দ, বন্ধনে আনন্দ নেই। কাজেই বিরহই এই কাব্যের মূল বক্তব্য। বিরহে যে চলেছে মেঘ, চক্ষের প্রেম যে মেঘের ভেতর দিয়ে চলেছে, তাতেই এই কাব্যের রস উথলে উঠেছে। রবীন্দ্রনাথ বিরহীর অপূর্ণের চলা এবং একাকী পূর্ণের আহ্বান, এই দুইকে মিশিয়ে সৃষ্টির ভেতরে একটি অসাধারণ নবমেঘদূতের সূচনা করেছেন। এবং রবীন্দ্রনাথের এর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের কবি ধর্মকে, কালিদাসের কবি ধর্ম একান্ত সজাতীয় করে তুলেছিল। তাই জন্য তাদের মধ্যে আত্মীয়তাও খুব বেশি। এখন মেঘদূতের রসাস্বাদন প্রসঙ্গে আমি আরেকটি কথা একটু বলতে চাই, যে একটা কাব্যের রসাস্বাদন কিভাবে হয়। মেঘদূতের ঠিক সেইভাবে রবীন্দ্রনাথের মধ্যে সেই রসই এসছে। কাব্যকৃতিবিদদের মতে, যেমন জগন্নাথ পণ্ডিত, অভিনব গুপ্ত বা বিশ্বনাথ কবিরাজ, এরা সবাই বলেছেন
যে যে শিল্পী তার মধ্যে একটা প্রতিভা আছে, প্রতিভা বা প্রজ্ঞা থাকে, সেই প্রতিভার ফসল হিসাবে তিনি শিল্পটাকে সৃষ্টি করেন। কাজেই শিল্পী যখন শিল্পটা সৃষ্টি করছেন তখন তার মনের ভেতরে একটা যে অনুভূতিটা, যে ভাবটা, যে রূপটা, যে প্রেরণাটা থাকছে, সেটা সমস্ত অনুভূতি প্রবণ শিল্প রসিক বা সহৃদয় পাঠক তাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। যে শ্রোতা বা পাঠক বা দর্শক যারা কোনো নাটক দেখছেন বা কবিতা পাঠ শুনছেন বা কোনো সঙ্গীত শুনছেন, প্রত্যেকের মধ্যে সেই শিল্পীর যে তাৎক্ষণিক যে শিল্পকার্য করার সময় যে অনুভূতিটা, সেটা তাদের মধ্যে সেই সহৃদয় পাঠক বা রসিক বা শ্রোতার মধ্যে সঞ্চারিত হয়ে যাচ্ছে এবং সেটা একটা এই যে সঞ্চারণ বা আহ ছড়িয়ে পড়া, যে সবাইয়ের মধ্যে সর্বজনীনভাবে সেই রসটা ছড়িয়ে পড়ল, এটাকে বলা হয় রসের সাধারণীকরণ বা ইউনিভার্সালাইজেশন। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এক্ষেত্রে কালিদাসের যে প্রজ্ঞা, প্রজ্ঞা হচ্ছে নব নব উন্মেষশালিনী প্রজ্ঞা তার মধ্যে ছিল, সেই সঙ্গে সেই প্রজ্ঞার সঙ্গে রবীন্দ্রনাথের কবিচিত্র উচ্ছ্বলিত রসাবেশে তাদাত্ম্য প্রাপ্ত হয়েছে। কারণ রবীন্দ্রনাথ হচ্ছেন সেই সঠিক সহৃদয়, সঠিক শিল্পী, যিনি সেই রসটিকে গ্রহণ করতে পেরেছেন, সেই রসে উচ্ছ্বলিত হয়ে উঠেছে তার হৃদয় এবং সেই রসের ঠিক মতো আস্বাদন তিনি করতে পেরেছেন। এখানেও রসের সাধারণীকরণ হয়েছে। রবীন্দ্রনাথের মেঘদূত সমালোচনা করে, অনেকের সমালোচনা করে মনে হয় তিনি সত্যি কালিদাসের যুগ এবং তার পরিবেশের মধ্যে নিজেকে স্থানান্তরিত করে দিয়েছিলেন, সেই যুগের মধ্যেই যেন চলে গেছেন। একজন প্রসিদ্ধ ইংরেজ সমালোচক, উনি সি.ডি. লিভিস নাম, তিনি বলেছেন যে হি লিভড উইথ হিম, হি মানে রবীন্দ্রনাথ, লিভড উইথ হিম, হিম মানে কালিদাস, in the spirit over a long space of time, become saturated with him. কাজেই নববর্ষের বিরহের যে অব্যক্ত বেদনা যুগ যুগান্তর ধরে প্রেমিক হৃদয়কে উদ্বেলিত করেছে, সেই চির পুরাতন অথচ চিরনবীন বিরহের নিরুদ্ধ ব্যাকুলতাই এই অপূর্ব কাব্যখণ্ডে শাশ্বত বাণীরূপ পেয়েছে। এখানে যক্ষ, যক্ষপত্নী, মেঘ, মেঘের গতিপথ, অলকা, যক্ষের বাসভবন, এসবই কল্পনার ইন্দ্রজাল, এসবের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এই সকল অবাস্তব কল্পনারাজির ভেতর দিয়ে যে শাশ্বত সত্য ফুটে উঠেছে, তা কি কোনো সহৃদয় পাঠক অস্বীকার করতে পারবেন? তাই রবীন্দ্রনাথ মেঘদূতকে বিশিষ্ট কাল বা দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে প্রেমিক হৃদয়ের চিরন্তন বিরহ বেদনার শাশ্বত বাংময় রূপ বলে উপলব্ধি করেছেন। সে সপ্তকে যক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, হে যক্ষ, তোমার প্রেম ছিল বদ্ধ কোরকের মতো, একান্তে প্রেয়সী তব সঙ্গে যবে ছিল অনিয়ত সংকীর্ণ ঘরের কোণে, তখন প্রেমের মুক্তি হয়নি। পরে বলছেন, অপরূপ রূপে রচি বিচ্ছেদের উন্মুক্ত প্রাঙ্গণে তোমার প্রেমের সৃষ্টি উৎসর্গ করিলে বিশ্বজনে। এখানেই মুক্তি হয়ে গেল। বিরহের সেই বিশ্বব্যাপী সার্বভৌম রূপী মেঘদূতের প্রতিটি ছত্রে বিদ্যমান। মেঘদূত শুধু কবি হৃদয় চিরন্তন রোম্যান্টিক নস্টালজিয়ার অনবদ্য কাব্যরূপ ছাড়া আর কিছুই নয়। কবি যথার্থই বলেছেন, মেঘদূত বন্দী হৃদয়ের বিশ্বক্রম। ধন্যবাদ।